এই দৃশ্যটি দেখে মনে হতে পারে আমরা মাটির নিচের কোনো এক গোপন আস্তানায় ঢুকতে যাচ্ছি, কিন্তু সত্যটি হল আমরা ঢুকছি বাংলাদেশের সবচেয়ে বড় যৌনপল্লী দৌলতদিয়াতে। ঢাকার উত্তরে আরিচাঘাট পেরিয়েই গোয়ালন্দ রেল স্টেশন, ঠিক তার সামনেই টিনের ছোট ছোট ঝুপড়ি নিয়ে গড়ে উঠেছে এই বিশাল যৌনপল্লী। সরকারি হিসাবে এখানে যৌনকর্মীর সংখ্যা ১৬০০, কিন্তু যাকেই আমি জিজ্ঞাসা করেছি সেই বলেছে এখানে যৌনকর্মীর সংখ্যা ৭,০০০-এরও বেশি। সুমি তাদের একজন। একটু পরে উঠাবেন, এখন উঠাবেন না কেন? আরো পরে উঠাবো, পরে সারা রাত কাজ করবো। আমি ক্যামেরা নিয়ে ভেতরে যেতে পেরেছি, কিন্তু যতবারই ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকেছি মুহূর্ত মাঝে হারিয়ে গেছে অল্প বয়সের বাচ্চা মেয়েগুলো। তাই কিছু অংশ আমি গোপন ক্যামেরার সাহায্য নিয়েছি, বিশেষত আমি যখন সুমির ইন্টারভিউ নিয়েছি। কি কি সমস্যা আমার একটু বলবা? কে মারে বেশি? কেন? কি কি কারণে মারে? কাজ না করলে মারে। হ্যাঁ, সুমির বয়স ১২, তার বাড়ি ঢাকার অদূরে কাপাসিয়াতে। সেখানে তার মা, 2 বোন আর একটি ভাই আছে। একদিন ঢাকার মিরপুরের এক মাজারে এই মহিলাটির সাথে সুমির দেখা হয়। মহিলার নাম শান্তি। সে আজ সুমির ব্রথেল মা, অর্থাৎ সর্দারনি, যে এখন সুমির রুমের সামনে সবসময় পাহারা দেয়, যেন সুমি পালিয়ে না যেতে পারে। আচ্ছা, কতদিন আগে আসছো? তুমি না বলছিলা এখানে তোমাকে বিক্রি করে দিছে? কে বিক্রি করে দিছে? কত টাকা বিক্রি করছে? ৬৫,০০০। অনেক টাকা। তুমি কত টাকা বন্ধ গুনছ? পরে আইনা যখন এই কাজ করাইছে, প্রথম তুমি ইয়া পাও নাই, ব্যথা পাও নাই, কান্নাকাটি করো নাই, ছেলেছেলে করো নাই? মাজারের সিন্নির সাথে নেশা জাতীয় কিছু খাইয়ে অচেতন অবস্থায় সুমিকে এখানে নিয়ে এসেছে শান্তি। সুমির পরিবারের কোনো ধারণাই নেই সে এখন কোথায় আছে। তুমি কি এই হাতে যাইতে পারো? চাইলে বাইরে বাড়িতে ফেরত যেতে পারো? কেন ফেরত যেতে পারো? আরে করবে না। ইউএনের হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় 10 লক্ষ শিশু কেনাবেচা হয় এশিয়াতে। আর বাংলাদেশে কত শিশু বেচা কেনা হয় সে হিসাব কেউ জানে না। এই যৌনপল্লীটি নিজেই যেন একটি ছোট্ট শহর, যেখানে প্রায় সব পেশার মানুষ জড়িত।
তুলতে পারে না লাগে মানে পুরো আমি তুলতে জানি না আমি তুলে রাখবো তুমি চেষ্টা করছো নিতে পালাইতে কয়বার পালাই গেছিলা? হ্যাঁ কি পাও না কেন সুমির ব্রথেল মা অর্থাৎ সর্দারনি শান্তি প্রতি কাস্টমারের কাছ থেকে 200 টাকা করে নেয়, যার 1 টাকাও সুমি পায় না। এই যে 200 টাকার মধ্যে তুমি কত টাকা পাও? আমি একটা ব্যাপার না সব টাকা তুমি কি পাও তাইলে? আমি কিছু পাই না বললাম আমার কোনো টাকা দেওয়া কোনো খাওয়া দাওয়া সব দেয় খাওয়া দাওয়া কাপড় সব দেয়। পানি দিতেছো কেন? কাজ করছি। দৌলদিয়া যৌনপল্লীতে প্রধান আকর্ষণ শিশু। এখানে শিশুদের কেনাবেচা হয়, কারণ শিশুদের নিয়ন্ত্রণ করা সহজ এবং এদের সমস্ত আয় রেখে দেওয়া সম্ভব। এই মেয়েটা না এলো কেন? আমার কাছে এটা খুব অবাক লাগে, এত বাচ্চা একটা মেয়ে কেমনে নাই? এর সাথে বাচ্চা মেয়েগুলো নাম লেখা এই নাম লেখাইছেন কেমনে? তো কোটে কোর্টে পুলিশ জিগায় নাই যে এটা বয়স কত? মেডিকেল করে তারপর লেখাইছে, মেডিকেল করে তারপর নাম লেখাইছে। মেডিকেলের ডাক্তার লিখছে যে তার বয়স 18। এখানে যখন পুলিশ টুলিশ আসে তখন তুমি পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করো না? জোর করে করছে? তুমি কি পুলিশের সামনে তোমার জোর করে বলাইছে যে হ্যাঁ তুমি লাইসেন্স চাও? তাই অনেক মানে কোটে উঠে একটা মেয়ে যদি কয় যে আমি খারাপ হবো আর ম্যাজিস্ট্রেটের মেয়ে কইছে কোটে উঠে? ওই মেয়ে নাই, আমিও কইছি কোটে উঠে, আমার বাড়ি লিও কইছে কোটে উঠে, সবাই কোটে উঠে কইছি। ও খালি নাকি কত সব মেডিকেল করা লাগবে, কোর্ট করা লাগবে, তারপরে আপনার কিরম লাগবে যদি আপনার মেয়ে কোনদিন দেখেন এটা করে? আমার মেয়ে তো করে, আমার বড় মেয়ে তো কেস করে। খারাপ লাগে না? দূর আই পেশাল করেন না তো আপনি ওঠেন, এইবার রাগ হবে না। আচ্ছা ঠিক আছে, রাগ হবে। দৌলদিয়ায় কেউ নেই যে এই শিশু যৌন ব্যবসাটি বন্ধ করে অথবা বন্ধ করার চেষ্টা করে। না সরকার, না বেসরকারি কোনো সংগঠন, কেউ না। কিছু এনজিও আছে যারা যৌনপল্লীতে জন্ম নেওয়া ছোট ছোট শিশুদের শিক্ষা নিয়ে কাজ করে অথবা যৌনকর্মীদের স্বাস্থ্য সেবা দেয়, কিন্তু শিশু যৌন ব্যবসা বন্ধে কারো কোনো আগ্রহ নেই। গল্পটির এই পর্যন্ত সুইডেনের একটি টিভি চ্যানেল SVT-তে প্রচার করা হয় 14 এপ্রিল 2012। গল্পটি এখানেই শেষ হতে পারত, কিন্তু আমি যে সুমিকে কথা দিয়ে এসেছি তাকে উদ্ধার করব, কিন্তু কি করে? আমার কিছু কাছের বন্ধু বান্ধব এবং কিছু সহকর্মীকে নিয়ে মিটিংয়ে বসলাম, কি করা যায়। এই মেয়েটা এর নাম রানী, হ্যাঁ, এই নাম হচ্ছে সুমি। এই যে মহিলাটাই কিন্তু তার সর্দার। এই মহিলাটা সে নিজেভাবে প্রস্টিটিউট ছিল, পরে নিজে এখন বিয়ে হয়েছে। এই মহিলা এখন এরকম তার কাছে অনেকগুলো মেয়ে আছে। এই মহিলার যে বাড়িওয়ালি, মানে যে বাড়িটা সে কিন্তু আপনার আমার মতো যাবে না, প্রিমিয় গাড়িতে। আমার কাছে মনে হয় নাই যে এরা অ্যাকচুয়ালি কোনো কালে কোনো সময়
থামানোর চেষ্টা করছে। দেশ স্বাধীন হয়ে গেছে আজকে 40 বছর, বাট এটা জেনারেশন চলছে। এবং এই পুরা ব্রোথেলটার মূল আকর্ষণটাই হলো বাচ্চারা। এমন একটা জায়গা থেকে আসতে পারি যে এটা কিনা মানে ইট উইল ওয়ার্ক নিউট্রালি ফর দি অল ইস্যুস। যা গেছে গেছে, যেটা হচ্ছে, বাট আমরা কি চাই, নিজের আমরা কিভাবে দেখতে চাই আমাদের দেশটাকে বা আমাদের সমাজটাকে আমরা কিভাবে দেখতে চাই, ওইটার একটা সিম্বলিক জিনিস করা। আমরা যে এখনই একবার করব সেটা তো না, তাহলে আমরা আজকে 10টা ছেলে মেয়ে মিলে করলাম, এটা করার পর আরো 20টা ছেলে মেয়ে আমাদের সাথে আসলো, 6 মাস পরে যখন 30 জন 40 জন হবে, 30 জন 40 জন নিয়ে আবার একই কাজ আমরা করব। কিন্তু এখন আমার ভাবনাটাই আছে, কিন্তু জানি না কিভাবে সম্ভব। লাইক এটা জাস্ট মানে ডোমিনো এফেক্টের মতো, আমি একটাকে হিট করলে সবগুলি ধরতে পারবো। প্রথমে সুমির মাকে খুঁজে বের করতে হবে। আমি আমার সাথে একজন নিয়ে ছুটে চললাম কাপাসিয়ার উদ্দেশ্যে। 2 দিনের খোঁজাখুঁজিতে খুঁজে পেলাম সুমির মা সামিয়াকে। সুমির সত্যিকারের নাম রানী। আপনার নাম কি? সামিয়া সামিয়া। আপনার জামাইয়ের নাম? ইদ্দুকালী। মারা গেছে কতদিন আগে? মারা গেছে 2 বছর। 2 বছর। কেমনে মারা গেছে? নিশা খাইতো, নিশা খেয়ে মারা গেছে। আপনার বাচ্চা কয়টা? 4 জন। বাচ্চা কি করে? এক মেয়ে বিয়ে দিছি, আর ছেলেটা গাছে ডিউটিতে করে, আর একটা কোথায় গেছে গা পাইনি। তারা 3 মেয়ে 3 বোন এক ছেলে। ওই যে ইট ভাঙায় না মেশিন দিয়ে, ওই খুঁয়ার কাম করি আমি। এই কাম করে 200 করে টাকা এনে তাই না পোলাপানে চলি। এটা আপনার মেয়ে? আপনি মেয়ে নিয়ে আসা। ওকে, আমি পরিচয় করে দিই। হ্যাঁ, এখানে সবাই আমরা মোটামুটি স্টোরিটা জানি, গল্পটা কি জানি। হ্যাঁ, এ হলো গিয়ে রানীর মা। আচ্ছা। আর উনি হলেন রানীর দাদি। আচ্ছা। আর এটা হলো ওই মেয়েটার ইমিডিয়েট ছোট ভাই। ওকে। 14 এপ্রিল 2012 রানীর মা, ছোট ভাই, ফুপু ও দাদিকে নিয়ে ছুটে চললাম গোয়ালন্দর থানার উদ্দেশ্যে। আমরা রানীর জন্ম সনদ জোগাড় করলাম, রানীর কিছু ছবি কপি করে ধরিয়ে দিলাম মার হাতে। এখন আমার মনে হয় যে আমার মেয়ে, আল্লাহ ইনশাল্লাহ আমার মেয়ে মনে হয় আসবো আমার বদলে, আমি পাবো ফিরে। সবসময় খালি ভিতর শিকার পারি জন্য ওর বাপে থুয়ে মরে গেছে, আমরা ওর পাইলে নিলে বড় করছি, খালি শিকিরি পারি আর পাই না ওরে। ব্যাপারে থানায় যাবো, থানায় গেলে থানার পুলিশরা খুব টাকা দাও, আগে দাও 10,000 দাও, 5,000 দাও, এরকম আগে করবোই আমাগো। আমরা জানি তো ওই যে আল্লাহ তাগো খবর আমরা কেমনে দিব, গেলেই টাকা চাইবো। বলো তো, আমার ভাড়া 16 টাকা হয়েছে, আমি তোমার 50 টাকা দিচ্ছি, তুমি কয় টাকা আমার ফেরত দিবে? কাটে দিব যে 30 এপ্রিল 4টি বাড়ি। আমার ফ্যামিলির মধ্যে কোনো পুরুষ নাই, তাহলে ওই একটা ছেলেই খালি, আর কোনো পুরুষ লোকই নেই। কোনো আছে আমার বোনের সাংবাদিক আছে, এগো কাছে যদি কই তারা খালি টাকা চাইবো, আমার কাছে টাকা আর কিচ্ছু চাইবো না, খালি কবে টাকা দাও। কিন্তু আমরা যে মরা এটা দেখবো না চাই, কিন্তু ওই ভাবি করবো, আরো মারবার চেষ্টা করবো আমাকে, বাইকের আইনে দিব আগে পাশে, খালি আমি মারবার চেষ্টা করবো, আর কোনো কিছু নেই। সাংবাদিকরা টাকা চায়? হ্যাঁ টাকা চাই, কি কোন আপনি?
এখন আপনার আছে কোথায়? পাড়ার ভিতরে আছে। এখন কোথায় আছে সেটা কি জানেন? কার বাড়িতে, কার বাসায় আছে? পুলিশ আমাদের সাথে যথেষ্ট পজিটিভ আচরণ করল এবং সাথে সাথে আমাদেরকে ফোর্স দিয়ে দিল। আমরা ছুটে চললাম ব্রথেলের দিকে। এই মেয়ে, হ্যাঁ এই যে মেডিকেল করাইছে, তারপরে মনে করে সব কিছু মজারের এলাকা কি কয়? কি কও তুমি? তোমার আসার দেব না তাইলে আমার মনে হয় পয়লা দিন তোমার আইনে রাখছে, এইটা হলো পতিতালয়ের এই সাইডে একটা গ্রামের ভিতরে বাড়ি না? 12 বছর বয়সের একটা মেয়ে পতিতা হয়েছে। মেয়ে তো বলতেছে আপনি মাইট ধুর করে জোর করে ওষুধ খাওয়ায় করছেন। আমরা তো দেখলাম আপনি বন্দি করে রাখছেন। বাবা ট্যাবলেট খাওয়াইছে। এবং পুলিশের সহায়তায় উদ্ধারকৃত আমার মেয়ে ওই যে জামতলার ওই দিকে হাসপাতাল আছে না, একটা ক্লিনিক। আপনি থাকতে আবার বেটি লোক কেন মিশবো? আপনি আমার শিকারের কিছু নাই তো, আপনি মাঝখানে ফেলে থাকেন। আপনি এখন দুর্বল হলে হবে না। না না আমি দুর্বল হম কে? তুমি আমার দেখে চিনছো? আমার যে দাড়ি নাই তারপর চিনছো? এই বেটিও আমার চিনছে। বেটি চিন না তো আমার গালাগালি চিনছে। কি আমার বলে বাটাই পাইলে আমার জানে মারলে। কিছু সরকারি নিয়ম কানুনের জন্য রানী এবং রানীর মাকে আমরা রেখে আসলাম দৌলদিয়া থানায়। আগামীকাল তারা ফিরবে। সারাদিন কাজের চাপে আমাদের কারোরই কোনো খাওয়া দাওয়া হয়নি, তাই ফেরিতে বসলাম আমরা খেতে। শুরু হলো আনন্দময় আড্ডা। তৃপ্তির হাসি হাসলাম আমরা সবাই, কিন্তু সেই হাসি আমাদের বেশি দিন দীর্ঘস্থায়ী হলো না, যখন আমরা বাস্তবতা বুঝতে পারলাম। ওরা ছেড়ে দিবে আপনি মনে করছেন? এই ফ্যামিলিটা ছেড়ে দিবে? এই ফ্যামিলিটা বিদেশের বাইরে পাঠিয়ে দিতে হবে, মাইরা ফেলবে একদম, বলে দিলাম।
আপনাকে কিছু করতে আমি বললাম তো আপনারা কিছু করতে পারবে না, ওই এলাকাতে মেয়েরা থাকতেই পারবে না। ইমনের কথায় একটু শঙ্কা হলো। আমরা গেলাম রানী কেমন আছে তা দেখতে। রানী নিজে গাছে উঠে আম পেড়ে আমাদের কাঁচা আমের ভর্তা খাওয়ালো। কিন্তু তখনই শুরু হলো রানীর প্রতিবেশীদের বিরূপ আচরণ, যার সাথে রানীর প্রতিদিন মোকাবেলা করতে হয়। আপনি আপনি কিছু বলতে চাইলে আমি রেকর্ড করবো। হ্যাঁ বলেন। আমার দরকার আমার বাচ্চা আছে, তোমার বাচ্চা তো হয় নাকি? সবই তো আমার তুলবান হয়েছে, তোমাকে তো তুলবানো নাই, তাহলে হিনা তোমরা আইকে নারাই করবা কেমনি? ভালো তো করার চেষ্টা করা লাগবে আমাকে, এটা হলো কথা। তাই তো মানুষ খারাপ হয়ে ভালো হয় না, মানুষ অনেক মানুষ হয় খারাপ হয়ে ভালো। মানুষের জীবন সবসময় এখন যায় না। আর কি ঘুরি বাইরের দিক দিয়ে, আর কেউ যাই না। বলবোই তো, মানুষে শুনলে তো কান্নাকানি মানুষে করবোই। হ্যাঁ করবোই, এটা স্বাভাবিক, সবাই করবো। এখন স্কুলে ইনে রাইকে স্কুলে দেওয়া সম্ভব না, না ইনে রাইকে স্কুলে লেখাপড়ার কোনো ই নাই। আমার কি করতে ইচ্ছে করে, বেঁধে থাকবো মনে হয়। আর একটা গরু মুড়ো রেখে দিলে গরু পালতাম। ওগো পরিস্থিতি তো ওই যে রোজ আইনা রোজ খাইবার হয়েছে, মানুষের বাড়িতে রয়ে গেছে, ছোট একটা ঘর ভাড়া করে থাকে, এইভাবে বাইডাই টেম্পুতে থাকে, এই যে টেম্পুতে এই জায়গায় থাকে, 50 টাকা 60 টাকা রোজ পায়, আইনা দেয় মাইরে, ওগুলো নিয়ে ওরা চলাফেরা করে থাকতেছে, খাইতেছে এইভাবে। বাপ তো মরে গেছে 2-3 বছর, বাপ মরছে 3 বছর। রানীর মতো হাজার হাজার কিশোরী আছে দেশের প্রায় 70টি ব্রথেলে। কারণ একদল পুরুষ মানুষের কাছে শিশু যৌনকর্মীর চাহিদা অনেক বেশি। প্রতিদিন নির্মম যৌন অত্যাচারের শিকার হচ্ছে দরিদ্র সমাজের অবহেলিত শিশুরা। তাদের পাশে দাঁড়াবার কেউ নেই। এই লজ্জা কি শুধু দারিদ্রতার, নাকি বাংলাদেশের? আমি বিশ্বাস করি না বাংলাদেশের মানুষ হৃদয়হীন, যে স্বাধীনতার 42 বছর পরেও এই দাস প্রথা এদেশে বেঁচে থাকবে। আমি শুধু বিশ্বাস করি এই ব্যাপারটা দেশের সবাই জানে না, অথবা জানলেও এর ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারে না। এবং সবচেয়ে দুঃখের বিষয় হল, এই ডকুমেন্টারিটি বাংলাদেশে প্রচার করা সম্ভব নয় রানী ও তার পরিবারের সামাজিক অবস্থানের কারণে। কিন্তু আমাদের শিশু যৌন নির্যাতনের বিপক্ষে জনমত গড়ে তোলা অত্যন্ত জরুরি। রানীর মতো হাজারো শিশু প্রতিদিন যৌন দাসী হয়ে নির্যাতনের শিকার হচ্ছে, এর শেষ হওয়া জরুরি। এই সত্য গল্প